প্রত্যেকটা যুদ্ধে এ পর্যন্ত আপনি দেখবেন 47 এর পর থেকে এ পর্যন্ত পাকিস্তানের সাথে যুদ্ধ করে ছোটখাটো যতগুলো যুদ্ধ করছে ভারত, আপনার হচ্ছে যতগুলো প্রবলেমে জড়াইছে, কোনো অংশে কোনো দিক থেকে কিন্তু ভারত জিততে পারে না। ভারত এবং পাকিস্তানের যে সাম্প্রতিক যে ইন্টেনশন, এটা আমি এর আগে এখানে তার্কিত রিলেটেড একটা প্রোগ্রামে কথা বলছিলাম এখানে। তো এটা আমার কাছে যেটা একদম ক্লিয়ার, সেটি হচ্ছে ভারত কখনো পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াবে না। এটা একটা পয়েন্ট। যুদ্ধে যাবে না, কারণ এজন্য যাবে না, এখানে একটা মেইন কারণ হচ্ছে দুটো দেশেই কিন্তু পারমাণবিক শক্তিধর কান্ট্রি। এবং এ পর্যন্ত আপনার হচ্ছে 1947 এর পর থেকে, পার্টিশনের পর থেকে কিন্তু কাশ্মীর ইস্যু নিয়ে কিন্তু আরো মেজর অনেকগুলি ইস্যু কিন্তু তৈরি হয়েছে, যুদ্ধ তৈরি হওয়ার ইস্যু, কিন্তু তখনও মেজর বড় ধরনের কোনো যুদ্ধ হয় নাই। এবং প্রত্যেকটা যুদ্ধে এ পর্যন্ত আপনি দেখবেন 47 এর পর থেকে এ পর্যন্ত পাকিস্তানের সাথে যুদ্ধ করে ছোটখাটো যতগুলো যুদ্ধ করছে ভারত, আপনার হচ্ছে যতগুলো প্রবলেমে জড়াইছে, কোনো অংশে কোনো দিক থেকে কিন্তু ভারত জিততে পারে না। ভারতের ইতিহাসে কিন্তু বিজয় নাই। সুতরাং ভারতের আপনার জনগণ এবং ভারতের যে সেনাবাহিনী বা তাদের যে আর্মস ফোর্সেস আছে, এরা কিন্তু অলরেডি তারা কিন্তু এই যুদ্ধ না করার পক্ষে তারা অবস্থান করছে। মোদির যে আপনার হচ্ছে একটা হিংসাত্মক অথবা তার একটা ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে যে আপনার হচ্ছে প্রতিটা নির্বাচনের কিন্তু সেই কাজটুকু করতো, যে একটা মুসলিম মাইনরিটি ক্রাইসিস ক্রিয়েট করে অথবা কোনো একটা সংখ্যালঘু ক্রাইসিস তৈরি করে ধর্মকে সে তার মেইন টুলস হিসেবে ইউজ করে সে তার পরবর্তী ইলেকশনে কিছু পাগল উগ্র কিছু হিন্দু আছে ভারতে, ওদের ভোটটা নিয়ে কিন্তু সে ক্ষমতায় আসে। এবারও কিন্তু সে পেহেলগামের ঘটনা কিন্তু সেম গেম, এখানে কোনো চেঞ্জ নাই। এই গেমটা কিন্তু সে করছে নতুন করে অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট, একটা সংখ্যালঘু প্রবলেম ক্রিয়েট করা। এবং শুভেন্দুর মতো কিছু আপনার হচ্ছে পাগল উগ্র কিছু সন্ত্রাসী বলবো তাকে আমি মিডিয়াতে, সে যেভাবে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য দেওয়ার পরও যদি মোদি তাকে তার পার্টির মধ্যে হচ্ছে তাকে যদি রাখে, তার মানে বুঝতে হবে ইট ইজ কমপ্লিটলি ইন্টেনশন অফ নরেন্দ্র মোদিজ বিজেপি পার্টি। এখানে শুভেন্দুর ব্যাপারে কোনো স্পষ্ট কোনো বক্তব্য কিন্তু পার্টি থেকে কিন্তু সিদ্ধান্ত এখনো দেওয়া হয় নাই, তার মানে তাকে দিয়ে করানো হচ্ছে। এই ঘটনাগুলো করানো মানে হচ্ছে একটা উগ্রবাদ হিন্দু যারা আছে মোদির সাথে, এদের ভোটগুলোকে শক্ত করা এবং অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট ক্রিয়েট করে মুসলিমদেরকে ওখান থেকে এথনিক ক্লেন্সিং যে ইস্যুটা বারবার উঠে আসতেছে এটাকে এস্টাবলিশ করা এবং এটাকে টুলস হিসেবে ইউজ করে তার আগামী নির্বাচনে সে আবার চলে আসা। এবার আসি ভারত পাকিস্তানের ইস্যুতে যুদ্ধে কেন জড়াবে না, কারণ সেনাবাহিনী সহ আদার্স কমন যে জনগণ আছে তারা খুব ভালো করে বুঝতে পারছে পাকিস্তানের সাথে ভারত যদি এখন লাগে, তাহলে তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে এবং পাকিস্তানও কিন্তু কখনো তাদেরকে ছেড়ে দিবে না। সুতরাং এটা মোদি একটা রাজনৈতিক একটা বক্তব্য দিয়ে জনগণকে তার ফোর্সকে সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার জন্য, পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করার জন্য সে মোটামুটি একটা ঘোষণা দিয়ে দিছে। এবং অলরেডি 30 আওয়ার্সের বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু কোনো গতিবিধি কিন্তু দেখা যায় নাই। তার মানে আপনি দেখবেন যদি আরো কিছুক্ষণ যদি অতিবাহিত হয়, তার মানে এটা যুদ্ধে গড়াচ্ছে না, এটা একটা ইন্টেন্ডেড একটা টেন্স একটা পরিবেশ তৈরি করে এই অঞ্চলে একটা আতঙ্ক তৈরি করা দুই অঞ্চলের মধ্যে, এবং আতঙ্ক তৈরি করে এখানে কিছু মুসলিমকে হত্যা করা, এই ইস্যুটাকে ক্রিয়েট করে কিছু মানুষকে আবার প্রোপাগান্ডা তৈরি করে কিছু মুসলিমকে সেখানে হত্যা করবে, কাশ্মীরে আরো বড় ধরনের একটা ক্রাইসিস ক্রিয়েট করবে, করে কিছু মুসলিমকে হত্যা করা এবং মুসলিমদের বিরুদ্ধে অ্যান্টি সেন্টিমেন্টাল কিছু ম্যাটার তৈরি করে সে তার রাজনৈতিক ফায়দা হাসিল করবে। এবার প্রফেসর ইউনুস যে বক্তব্যটা দিয়েছে, প্রফেসর ইউনুস বাংলাদেশের প্রেক্ষিতে এটার প্রভাব আসবে কিনা, অফকোর্স বাংলাদেশের প্রভাব আসবে। আপনি দেখেন ভারতের বিজেপির কোনো পলিসি, বিজেপির কোনো পদ্ধতি বা কোনো বক্তব্য 5 আগস্টের পরে যদি কিছু আসে, সেটা কিন্তু বাংলাদেশকে কিন্তু ইনক্লুড করেই কিন্তু তারা করে। বাংলাদেশকে ইনক্লুড করলে বাংলাদেশের সাথে যেই একটা পলিটিক্যাল যে একটা প্রবলেম অলরেডি ভারতের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্বের ভিত্তিতে কিন্তু তারা পাকিস্তানে যদি কিছু করতে না পারে, তারা যেটা করবে, বাংলাদেশের সাথে সীমান্ত কোন দেশের আছে? ভারতের। সীমান্তবর্তী জায়গাগুলোতে যে কোনো সময় তারা বিশৃঙ্খলা তৈরি কিন্তু তারা কিন্তু ব্যস্ত থাকবে, কারণ ভারতের বিজেপি এবং আরএসএস এর একটাই স্পষ্ট ইন্টেনশন, তাদের মেইন ইন্টেনশনটা হচ্ছে তারা মুসলিমদের বিরুদ্ধে গিয়ে মুসলিমদের ক্ষতি যদি করতে পারে, তাহলে এটা তাদের সাকসেস একটা ম্যাটার হয়ে যায়। যেমন আপনার হচ্ছে ইসরায়েল গাজাতে আপনার হচ্ছে মুসলিম নিধন করতেছে, তারা এখানে উল্লাস করতেছে, সেম কন্ডিশন
বাংলাদেশের সাথে রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম আছে এখানে ক্রাইসিস ক্রিয়েট করা, এবং এই ক্রাইসিস ক্রিয়েট করে সীমান্তবর্তী এরিয়াগুলোতে কন্টিনিউসলি মুসলিমদেরকে প্রেসার ক্রিয়েট করে এদেরকে কোনো ধরনের হত্যাকাণ্ড চালানো বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করা, এটা কিন্তু তারা কিন্তু কন্টিনিউসলি চাইবে। যখন তারা পাকিস্তানের সাথে কিছু করতে পারবে না তখনই ঠিক তারা সীমান্তবর্তী বাংলাদেশকে তারা অ্যাটাক করবে। সুতরাং প্রফেসর ইউনূস যেই কথাটা বলেছেন যে আমাদের প্রিপেয়ার্ড থাকা উচিত, যে আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু আমরা রেডি থাকবো যাতে কোনো ষড়যন্ত্রের ভিতরে পা না দিতে হয়, কোনো ফাঁদে আমরা যাতে না পড়ি, এবং আমাদের উপর যদি ছোটখাটো যে অ্যাটাক গুলো আসবে সেই অ্যাটাক গুলো আমরা মোকাবেলা করার মতো সেই প্রস্তুতি যাতে আমাদের থাকে। এই সেন্স থেকে বাংলাদেশের রেডি থাকাটা খুবই জরুরি। এটা শুধু এই পরিস্থিতির কারণে না, 5ই আগস্টের পর থেকে, 5ই আগস্ট যখন ঘটে গেল, 5ই আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশকে ভারতের দ্বারা তৈরি প্রবলেম মোকাবেলা করার জন্য কিন্তু তাদের সকল ফোর্সের কিন্তু আপনার হচ্ছে রেডি থাকা জরুরি। এবং পাশাপাশি এটা বলবো, যেটা অনেকেই প্রস্তাব দিয়েছেন প্রফেসর ইউনূস, এবং আমাদের সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান সাহেব এই সেম কথাটা বলেছেন, যে বাংলাদেশের সামনে যে পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, ভারতের সাথে যে একটা জায়গায় আমরা পৌঁছেছি, আমাদের এই সভরেন্টি রক্ষার জন্য, আমাদের এই সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের যে ফোর্স আছে এই ফোর্স গুলো কিন্তু ইনাফ না। পাশাপাশি বাংলাদেশের জনগণকে অন্যান্য দেশের মতো, তুরস্ক সহ আদার্স অন্যান্য দেশগুলো যেরকম মিলিটারি ট্রেনিং দেয়, বাংলাদেশের জনগণকে এই ধরনের মিলিটারি ট্রেনিং দিয়ে অন্তত সেলফ ডিফেন্স, আত্মরক্ষার জন্য কোন ধরনের বড় ধরনের মেসাকার আসলে সেটাকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করা। কারণ আপনি দেখবেন হিস্টোরিক্যালি বাংলাদেশের যতগুলো বড় ধরনের বিজয় 71 থেকে শুরু করে এ পর্যন্ত আপনি ধরেন, বা মেজর আমরা দুইটা ভিক্টরি আমরা বলতে পারি, 71 একটা ভিক্টরি, আর একটা হচ্ছে আপনার যে গণ অভ্যুত্থানের যে ভিক্টরি আমরা বলতে পারি। এই প্রত্যেকটা ভিক্টরিতে কিন্তু আপনার হচ্ছে রাস্তায় যুদ্ধ করছে, জীবন দিয়েছে সাধারণ জনগণ, নিরস্ত্র জনগণ। এখানে কোনো আপনার হচ্ছে সরাসরি কোন প্রশিক্ষিত কোন বাহিনী এখানে কিন্তু কাজ করে নাই। 71-এর ইতিহাসটা দেখেন, সাধারণ জনগণ রাস্তায় নামছে, বিজয় চিনিয়ে নিয়ে আসছে। 9 মাস তারা যুদ্ধ করছেন, বিজয় চিনিয়ে নিয়ে আসছেন। গণ অভ্যুত্থানও সেম, গণ অভ্যুত্থানও সাধারণ ছাত্র রাস্তায় নামছে, নিরস্ত্র ছেলেগুলি, হাতে তাদের দুই একটা ইট পাটকেল ছাড়া কিছু ছিল না, রাস্তায় রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বিজয় চিনিয়ে নিয়ে আসছে। সেম আগামীতে যদি আপনি এই জনগণকে, যারা জীবন দিতে যারা প্রস্তুত, দেশের জন্য যে জনগণ জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, এদেরকে যদি আপনি সামান্য মিলিটারি ট্রেনিং দিয়ে যদি তাদেরকে যদি আপনি রেডি রাখতে পারেন, তাহলে আপনার হচ্ছে বাংলাদেশের যেই ভূখণ্ডগত যে আপনার হচ্ছে চ্যালেঞ্জ গুলো আছে, এই ভূখণ্ডগত চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করা আমাদের জন্য সহজ হবে। এবং এটা আমার মনে হচ্ছে এটা সময়ের দাবি, কারণ এটা শুধু বাংলাদেশের না, পৃথিবীর অনেক দেশে আছে। তুরস্ক আপনার হচ্ছে এখানে তাদের জনগণকে 18 ইয়ার্স যখন তাদের হয় এবং 30 বছর ম্যাক্সিমাম, এটার মধ্যে প্রত্যেকটা মানুষকে মিলিটারি ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক। যার কারণে তাদের ইতিহাসে ঘটে যাওয়া 2016 সালে যে কু হয়েছিল, সে কুকে এই জনগণ কিন্তু ঠেকাই দিচ্ছেন। এভাবে আরো মেজর অনেকগুলো ইস্যু কিন্তু জনগণ ঠেকাই দিচ্ছেন। সুতরাং আমি শেষ করে দিচ্ছি, সুতরাং বাংলাদেশের যে পরিস্থিতি যাচ্ছে ফিউচারে, এটা একদম চ্যালেঞ্জিং ম্যাটার। সেটি হচ্ছে ভারত যে কোনো ভাবেই হোক আমাকে আপনার হচ্ছে তার হেজেমনি প্রতিষ্ঠা করার জন্য, পলিটিক্যালি হোক, আপনার হচ্ছে আমার ভূখণ্ডগত হোক, বা অন্য কোনো ইস্যু দিয়ে সে কিন্তু তার কাজ সে করে যাবে, এবং এই তার হেজেমনি শতভাগ এস্টাবলিশ না করা পর্যন্ত সে কিন্তু আমাদের সাথে শত্রুতা করে যাবে। সুতরাং এগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে শুধু আমাদের যে ফোর্সেস গুলো আছে এই ফোর্সেস গুলো না, আমাদের সাধারণ জনগণকে প্রস্তুত থাকতে হবে। যদি আমরা এই চ্যালেঞ্জটা আমরা যদি নিতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি আমাদের সভরেন্টি আমরা রক্ষা করতে পারবো, এবং আমরা স্বাধীন সার্বভৌম স্টেট হিসেবে আমরা থাকতে পারবো। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আমি আবার অনুরোধ করব, আপনারা ভারতের ব্যাপারে জনগণের যেরকম জিরো টলারেন্স ম্যাটার, এই বিষয়টাকে শতভাগ বুঝে কোনো ভারতের ফাঁদে পা না দিয়ে, তাদের লেসপেন্সারি না করে জনগণের সাথে থাকেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থার সুযোগ করে দিবে, এবং এই বাংলাদেশের রাজনীতি নেতৃত্ব আপনারাই দিবেন। যদি ভারতের ফাঁদে যদি পা দেন, তাহলে আওয়ামী লীগের মতো আপনাদেরকে বিদায় করতে জনগণের আপনার হচ্ছে এখানে যেরকম 36 দিন সময় লাগছে, এখানে আপনার 6 দিন সময় লাগবে না। আওয়ামী লীগকে বিদায় করতে 36 দিন সময় লাগছে, আপনাদেরকে বিদায় করতে বাকি জনগণের এই রক্ত দেয়া জনগণের 6 দিনের বেশি সময় লাগবে না। সুতরাং এই বিষয়টা আবার বলবো, পলিটিক্যাল পার্টিগুলো তাদেরকে খুব স্ট্রংলি এই বিষয়টা তাদের মাথায় নিতে হবে। ভারতের ব্যাপারে জনগণের যেরকম জিরো টলারেন্স, এই জিরো টলারেন্স নীতিতে থেকে আপনাদের রাজনৈতিক পলিসি আপনাদেরকে দাঁড় করাইতে হবে।